হে গাইস, দিস ইজ ইউর ফ্রেন্ড দিদারুল ইসলাম নাইম এবং স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদের এই ইউটিউব চ্যানেল টাইম টু গোতে। তো অলরেডি বুঝে গেছেন যে আমরা কোথায় আছি। আমরা বর্তমানে আছি রংপুরে। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একদিনে রংপুরটি ঘুরবেন, কোন কোন জায়গায় আপনারা যেতে পারেন। বলে রাখি, আজকের ভিডিওটা কাদের জন্য নয়, যারা ট্যুর বলতে শুধু মনে করেন খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার কিংবা সিলেট, তাদের জন্য নয়। কাদের জন্য? যারা হিস্ট্রি নিয়ে ইন্টারেস্ট রাখেন তাদের জন্য। যদি কেউ আপনার বাকেট লিস্টে একটি জেলা অ্যাড করতে চান তাদের জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। সময় যখন 9:15 আমরা চলে আসলাম সায়দাবাদ বাস কাউন্টারে। এখান থেকে আমাদের যাত্রা আজকে রংপুরের উদ্দেশ্যে। এখান থেকে রংপুরের ডিস্টেন্স হচ্ছে 296 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 6 ঘন্টা, কিন্তু মনে হয় গাবতলীতে যে পরিমাণে জ্যাম আছে 7 থেকে 8 ঘন্টাও লেগে যেতে পারে। 9:30টায় আমাদের বাস, শ্যামলী বাসে হচ্ছে আমরা টিকিটটা কেটেছি। আমাদের বাস ভাড়া পড়েছে 800 টাকা। তো দেখা যাক এখন এই জ্যামের ভিতরে আমাদের যেতে কতক্ষণ সময় লাগে। পৌঁছে গেছি রংপুর শাপলা চত্বর। অন অ্যাভারেজ আমার এখানে পৌঁছাতে সময় লেগেছে 7 ঘন্টা 40 মিনিটের মতো। 40 মিনিটের মতো তারা ব্রেক দিয়েছে এবং 7 ঘন্টা বাস রোডে ছিল। যাই হোক, এখন ফ্রেশ হব, দেন যতগুলো ডেস্টিনেশন আমার রয়েছে সবগুলো ডেস্টিনেশনের যে সহজ রুটটা আছে সেই রুটটা ফলো করব। যদিও ফার্স্টে যখন প্ল্যানিং করেছিলাম 2 দিনের প্ল্যানিং করেছিলাম, কিন্তু এখন আপাতত 1 দিনের সময় হাতে। এর ভিতরে সবগুলো ডেস্টিনেশন কমপ্লিট করতে হবে। দেখা যাক কত কী করতে পারি। রংপুর শহর সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে একটু ধারণা দিই। এই জেলাটি 1969 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1972 সালে জেলা হিসেবে স্বীকৃতি পায়। মাত্র 2400 বর্গ কিলোমিটারের উপরে প্রতিষ্ঠিত এ জেলাটিতে 2022 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 32 লক্ষ মানুষ বসবাস করে। এই জেলার বিখ্যাত হচ্ছে তামাক চাষের জন্য এই জেলাটি খুবই বিখ্যাত। পাশাপাশি এ জেলার হাড়িভাঙা আমও কম বিখ্যাত নয়। এই জেলার নামকরণ নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক, কিন্তু তার ভিতরে সবথেকে বেশি যেটি প্রচলিত রয়েছে সেটি হচ্ছে নীল চাষের বিষয়টি। জানা যায় ইংরেজরা যখন এদেশে আগমন করে তখন তারা চাষিদের দিয়ে বাধ্য করত নীল চাষের জন্য। এ জেলার মানুষরা তখন নীলকে নীল বলে নয় বরং রঙ্গ বলে জানত। সেই রঙ্গ থেকে এ জেলার নাম হয় রঙ্গপুর এবং কালের বিবর্তনে সেই রঙ্গপুর থেকে এ জেলার নাম হয় রংপুর। (1880 সালের 9 ডিসেম্বর জন্ম হয় রোকেয়ার। তখন বাঙালি নারী এত অগ্রগতির মধ্যে ছিল না। তখন মুসলিম সভ্যতার মাধ্যমে তারা আকৃষ্ট ছিল, যেখানে ঘরে থাকা এবং ঘরের কাজবাজ করাই তাদের প্রধান কাজ ছিল। কিন্তু রোকেয়ার জন্মের পর থেকে যেন সব কিছুই চেঞ্জ হয়ে যায়। সম্ভ্রান্ত এক পরিবারে জন্মের পরেও তিনি বাঙালি নারী নিয়ে অনেক কাজ করেছেন, যা বাঙালি নারী হয়তোবা কোনোদিন ভুলতে পারবে না। তৎকালীন তিনি নিজেকে ইংরেজ শিক্ষায় শিক্ষিত করেন। পাশাপাশি তিনি অন্যান্য নারীদেরকেও ডাকেন শিক্ষা অর্জনের জন্য। হয়তোবা তার সেই অপ্রাণ চেষ্টার জন্যই আজকে তিনি বাংলাদেশের একজন বিখ্যাত নারী এবং বাঙালি নারীরা এত অগ্রগতিতে এসেছে। তিনি মৃত্যুবরণ করেন 1932 সালের 9 ডিসেম্বর। হয়তোবা তার জীবনকালটি মাত্র 52 বছরের, কিন্তু তার কর্মকাণ্ড যেন তার থেকেও অনেক ঊর্ধ্বে। তার সম্পর্কে যেন নতুন প্রজন্ম জানতে পারে, তাই তার পিতৃক সম্পত্তির উপরে 3.15 একর জমির উপরে তার একটি স্মৃতিকেন্দ্র গঠন করা হয়। রংপুর শাপলা চত্বর থেকে মাত্র 15 থেকে 20 মিনিট দূরত্বে এটি অবস্থিত। আমরা বর্তমানে এই জায়গাটিতে চলে এসেছি। 1997 খ্রিস্টাব্দে 28শে জুন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। 2001 সালের 1 জুলাই কেন্দ্র আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয়। বর্তমানে স্মৃতিকেন্দ্রটিতে চালু রয়েছে 260টি আসন বিশিষ্ট একটি আধুনিক মিলনায়ক, 100 আসন বিশিষ্ট একটি সেমিনার কক্ষ,
10,000 পুস্তক ধারণ ক্ষমতা সম্পন্ন লাইব্রেরি, 4,000 বিভিন্ন বইপত্র, পত্রিকা, গবেষণা কেন্দ্র ইত্যাদি। যদি আপনি রংপুর আসেন তাহলে অবশ্যই আপনাকে এই জায়গাটি ঘুরতে হবে, কারণ কিছু মানুষ ভোলার নয়। চলে আসলাম 2008 সালে নির্মিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যার পূর্ববর্তী নাম রংপুর বিশ্ববিদ্যালয়। এর আয়তন হচ্ছে 75 একর এবং মজার বিষয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয়তে আপনি 300 প্রজাতির 36,000 গাছ পেয়ে যাবেন। পরিবেশটা এত ঠান্ডা যে আপনি যদি একাকী কিছু সময় কাটাতে চান, এই ডেস্টিনেশনটি আপনার জন্য একটি বেস্ট ডেস্টিনেশন। পাশাপাশি গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে পাখির আনাগোনা তো রয়েছেই, তাদের কিচিমিচি শব্দ খুবই অসাধারণ। আপনি চাইলে এখানে আসতে পারেন, রংপুর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ওয়েলকাম টু অল ফ্রম তাজহাট জমিদার বাড়ি। আপনি রংপুরে আসবেন কিন্তু তাজহাট জমিদার বাড়ি আসবেন না, সেটা কিন্তু হয় না। রংপুরকে জানতে হলে আপনাকে তাজহাট জমিদার বাড়ি আসতেই হবে। শাপলা চত্বর থেকেও আপনি এখানে আসতে পারেন, অথবা আমার মতো বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকেও এখানে আসতে পারেন। উভয় ক্ষেত্রেই আপনার ভাড়া পড়বে অটোতে মাত্র 20 টাকা। বিংশ শতাব্দীতে এই প্রাসাদটি মহারাজ কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এই প্রাসাদটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছে। মহারাজ ছিলেন একজন স্বর্ণকার। তার মুকুট বা তাজ এতই ফেমাস ছিল যে তার নাম অনুসারে এই এলাকার নাম হয়েছে তাজহাট। আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকলে মাত্র 30 টাকা মূল্যে এই জাদুঘরটি ঘুরে দেখতে পারেন, এবং যদি আপনি একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখানে টিকিট মূল্য আপনার জন্য সম্পূর্ণ ফ্রি। টিকিট কেটে সামনে আসলে আপনাকে স্বাগতম জানাবে ওয়েলকাম টু তাজহাটের একটি ট্রি ফ্রেম। সেখান থেকে ডানে চলে গেলেই আপনি দেখতে পারবেন সম্পূর্ণ তাজমহলটি। পূর্বে প্রাসাদটি রংপুরের হাইকোর্ট থাকলেও 1991 সালে তা বন্ধ করে দেওয়া হয় এবং 2005 সাল থেকে এটি জাদুঘরের স্বীকৃতি পায়। আসলে প্রকৃতির মজা প্রকৃতির কাছে, আর ইতিহাসের মজা ইতিহাসের কাছে। অসাধারণ একটি জায়গা, যদি রংপুর আসেন অবশ্যই একবার দেখে যাবেন। যাই হোক, আমাদের এখানের ঘোরা শেষ। আপনাদের কি ক্ষুধা লাগছে? আমার তো অনেক ক্ষুধা লাগছে। এই মূল্যর ঊর্ধ্বগতির দিকেও নাকি হচ্ছে এইখানে 1 টাকায় অনেক কিছু পাওয়া যায়। তো চলুন এখন সেখানে যাই এবং দেখি আসলে 1 টাকায় কি পাওয়া যায়। যেখানে বর্তমানে ভিক্ষুককে 5 টাকা দিলেও সে এমনভাবে তাকায় যেন তার কাছে আমি ভিক্ষা চেয়েছি, সেখানে রংপুর শহরে নাকি 1 টাকায় খাবার পাওয়া যায়। তো 1 টাকায় কী খাবার পাওয়া যায় এটা দেখার জন্য আমরা চলে এসেছি লালবাগ বাজারে। দেখা যাক 1 টাকায় আসলেই খাবারে পেট ভরে নাকি নামেরই 1 টাকা। চলে আসলাম রংপুরের ঐতিহ্যবাহী 1 টাকার হোটেলে। এটা প্রথম শুরু করেছিলেন দাদু 1975 সালে, তারপর বাবা 1990 সালে, তারপর ছেলে 2020 সালে। 3 প্রজন্ম ধরে এটার মূল্য একই রয়ে গেছে। মোটামুটি ওনাদের যতগুলো আইটেম রয়েছে সবগুলো আইটেমই আমাদের অর্ডার করে দিয়েছি জাস্ট ফর টেস্ট। এখানে বলে রাখা ভালো যে 1 টাকায় ওনাদের শুধু 3টা আইটেম পাওয়া যায়, এইটা এইটা এইটা, এবং এটার প্রাইস 2 টাকা। খিচুড়ি 12 টাকা এবং চিকেন পোলাও যেটা, এটা 30 টাকা। টেস্ট হচ্ছে অ্যাভারেজ, বাট নামের হাইপ আর হচ্ছে যেহেতু এটা 3 প্রজন্ম ধরে চলতেছে তাই মানুষ এটাকে বেশি ভাইরাল করেছে। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করি এবং আমরা চলে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। একটা জায়গার টাউন হল কতটা গুরুত্বপূর্ণ তা সেখানে যাওয়ার পথেই দেখতে পাই। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এখানে পৌঁছেছিল তাদের চাওয়া পাওয়া নিয়ে। 1896 সালে এই টাউন হলটি প্রতিষ্ঠিত হয়। যদিও প্রথমে সেখানে ভিডিওতে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু বাসায় এসে দেখি ব্যাকগ্রাউন্ডের নয়েজের কারণে ওই ভয়েস ব্যবহারের যোগ্য নয়। রংপুর টাউন হলের সাথে জড়িয়ে রয়েছে অনেক পুরাতন স্মৃতি, পাশাপাশি রয়েছে আমাদের মুক্তিযুদ্ধেরও অনেক স্মৃতি। কিন্তু আমার সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল রংপুর পাবলিক লাইব্রেরিটি দেখা। কিন্তু কষ্টের বিষয়, সেখানে গিয়ে জানতে পারি যে সেটি অনেক পূর্বেই বন্ধ হয়ে গিয়েছে। নিরাশ হতে গিয়েও হলাম না, কারণ পাশেই পেয়ে গেলাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। ধন্যবাদ মোহাম্মদ আবেদ হোসেন স্যারকে, যার অনুমতিতে আমি লাইব্রেরিটিকে আরও ভালো মতো দেখতে পেরেছি।
রংপুর টাউন হল থেকে মাত্র 900 মিটার দূরত্বে অবস্থিত রংপুর জু। তো চলে আসলাম এখানে, টিকিট কাটি এবং ভিতরে ঢুকি, দেখি ভিতরে কি আছে। ভাই একটা টিকিট দিন। একটা দিন। টিকিট নেন, ট্রেন চালু হবে, নৌকা চালু হবে, কয়টা? একটা। আইনেন টিকিট নেন, 10 টাকা করে টিকিট। জুতে ঢুকতে আপনার এন্ট্রি টিকিট লাগতেছে 25 টাকার, এবং যদি আপনি পাশাপাশি শিশু পার্কটি করতে চান তাহলে আপনার আরও গুনতে হবে 10 টাকা, টোটাল 35 টাকা। যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি ঘুরে দেখতে পারেন, কারণ এখানে অনেকগুলো প্রাণী আছে যেগুলো সচরাচর আমাদের দেখা হয় না, ওগুলো দেখে নিলেন, পাশাপাশি আপনি এই জায়গাটাও ঘুরে দেখলেন। তো হ্যাঁ, যদি আপনি চান সেক্ষেত্রে আপনি আসতে পারেন। পাশাপাশি পরিবেশটা অনেক মনোরম, ঠান্ডা পরিবেশ, চাইলে এখানে কিছু টাইম স্পেন্ড করা যায় আমার মতো। দু থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়ায় চলে আসলাম সুরভি উদ্যানে। আপনি চাইলে এখান থেকে হেঁটেও আসতে পারবেন, 1 কিলোর মতো রাস্তা হতে পারে, বাট আমার শরীরের অবস্থা খুবই খারাপ, অনেক টায়ার্ড লাগতেছে, তাই হচ্ছে আমি রিক্সা নিয়ে চলে আসছি। যাই হোক, এটা হচ্ছে অন্যান্য উদ্যানের মতোই, আপনার শিশুদের জন্য খেলার ইনস্ট্রুমেন্ট আছে, বড়দের জন্য বসার ব্যবস্থা আছে, বড় বড় গাছ আছে, ঠান্ডা পরিবেশ, ছায়া আছে। আপনি চাইলে এখানে যদি কিছুক্ষণ নিজে রিল্যাক্স করতে চান তাহলে রিল্যাক্স করতে পারেন, ফ্রেন্ডরা থাকলে আড্ডা দিতে পারেন। এই তো, আমার শরীর খারাপ লাগতেছে, তাই আমি এখানে আগে কিছুক্ষণ রিল্যাক্স করব, তারপর এখান থেকে পরবর্তী কোথাও যাব। সুরভি উদ্যানে রেস্ট করতে করতে হঠাৎ চোখে বাজলো যে সুরভি উদ্যানের পাশে অস্বাভাবিক ফুচকার দোকান, মানে থাকবে বাট এতগুলো কেন। তো সেই রহস্য উন্মোচন করতে যাই একটা দোকানে এবং খেয়ে দেখি কী অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আপনাদের এইদিকে এতগুলো ফুচকার দোকান কেন? এটা ফুচকার মার্কেট আগে থেকে, কতদিন আগে থেকে? এটা প্রায় 15-20 বছর আগে এই দোকানগুলো শুরু করে ওই লাইনে ছিল। হ্যাঁ। রোডে গ্যামজাম হওয়ার কারণে পরে ডিসি সাহেব এই জায়গায় করে ও আচ্ছা আচ্ছা, এইগুলো কি ফিল থাকে কোনো সময়, মানে সম্পূর্ণ ভরা থাকে এরকম কোনো সময় আছে? লোকজনের চাপ বেশি থাকে? হ্যাঁ থাকে, শুক্রবার বেশি লোকজন হয়, শুক্রবার বেশি মেলা হচ্ছে, এখন বেশি হয়। বিশেষ বিশেষ দিনগুলো আর কি লোকজন। আপনাদের এখানে স্পেশাল ফুচকা কি পাওয়া যায়, কোনটা ভালো সব থেকে? দই ফুচকা, ডিম ফুচকা, চানাচুর ফুচকা, ঘুগনি। আচ্ছা, আমাকে একটা ডিম ফুচকা দেন, দেখি কেমন স্পেশাল আপনার। চলে আসছে আমাদের স্পেশাল ডিম ফুচকা, দেখতে তো অ্যাজ ইউজুয়াল, লেটস সি টেস্ট কেমন। মজা, মানে প্রতিটা ফুচকার ভিতরে একদম সম্পূর্ণরূপে ঘুগনি ডাল ভরা, এই জন্য মজা লাগতেছে। যাই হোক, খাই, দেখি যদি এর পুরো পেট খালি থাকে তাহলে অন্য আরেকটা স্পেশাল কিছু অর্ডার করবো। ফুচকাটা মজা ছিল, তাই এখান থেকে আবার দই চটপটিটা অর্ডার করলাম, এটা টেস্ট করি। এটার উপরে কিসের যেন একটা ঝোল দিয়েছে মনে হচ্ছে। একটা তেল জাতীয় কোনো কিছু একটা ঝোল দিয়েছে, যার ফলে মজা লাগতেছে। চলে আসলাম রংপুরে আমাদের লাস্ট ডেস্টিনেশন চিকলি পার্কে। পরন্ত বিকাল ও
রাতটা রংপুরের বিখ্যাত চিকলি পার্কে কাটাবো ঠিক করলাম। এর এক কারণ আছে। রংপুরের স্থানীয় এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম পার্কটি দিনে এবং রাতে দুটি রূপ ধারণ করে, তাই আমার এক টিকিটে 2 রূপই দেখা লাগবে। পার্কে প্রবেশ টিকিট মূল্য 20 টাকা। সামনে গিয়ে দেখি চিকলি ওয়াটার পার্কে প্রবেশ মূল্য 30 টাকা। বিশ্বাস করেন ভাই, প্রথম গেটে 20 টাকা দেওয়ার পর সেখানে দেখার মতো কিচ্ছু নাই। 30 টাকা দিয়ে ঢুকলেই আপনি মূল ভিতরে। তো আমার কথা, একবারে 50 টাকা নিলেই তো পারত। যাই হোক, ভিতরে ঢুকে আসলেই ভালো লাগলো। আমার দেখা সুন্দর পার্কগুলোর মধ্যে এটিও একটি জায়গা করে নিল। কি নেই এটাই, লেক, ওয়াটার পার্ক, ওয়াল টাইপ অফ রাইডস, আর্টিফিশিয়াল ঝর্ণা, এছাড়াও আর্টিফিশিয়াল ঝর্ণার নিচে সম্পূর্ণ ওয়াটার প্লেসটা গোল্ড ফিশ দিয়ে ভরা, যা দেখতে খুবই অসাধারণ লাগে। প্রবেশ করেই সবার আগে আমি চলে যাই চিকলি ওয়াটার গার্ডেনে। সেখানে একটা ফিশ ফ্রাই ট্রাই করি। আমি জানি না আমার ক্ষুধা লেগেছিল কিনা, বাট ফিশটা আসলেই অনেক মজা ছিল। তারপর আমি ওই জায়গার এক এক করে রাইডগুলো এক্সপিরিয়েন্স করা শুরু করি, কিছু গেমও খেলি। পরে বন্ধুর কথা মিলাই। আসলেই দিন এবং রাতে এই স্থানের ভিউ সম্পূর্ণ আলাদা, যা রাতের লাইটের জাদু। পার্কে আমি বিকেল থেকে প্রায় 9:30 পর্যন্ত ছিলাম। বন্ধু নাজমুলের সাথে আড্ডা দিতে দিতে কিভাবে সময় কেটে যায় তা নিজেও বুঝি না। আপনারা অবশ্যই এই জায়গাটিতে সময় কাটাতে পারেন, শুধু একটি কথা মাথায় রেখে 50 টাকার টিকিটে যদি আপনি মনে করেন এই পার্কটির সম্পূর্ণ সৌন্দর্য আপনি উপভোগ করবেন, তা কখনোই হবে না। এই পার্কটির সম্পূর্ণ সৌন্দর্য এবং মজা উপভোগ করতে হলে আপনাকে মিনিমাম পার হেড 1000 টাকা বাজেট রাখতে হবে। তাহলেই আপনি আপনার পছন্দের রাইডগুলো এক্সপিরিয়েন্স করে এখানে সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।